আমি শামীম আলামিন, আমার নামের শেষে আমিন, আমি মুসলমান, কিন্তু আমি এখানে পুজোর অনুষ্ঠান উপস্থাপনা করছি। আমরা মানুষকে ভালোবাসি, উৎসবকে ভালোবাসি। আপনি আপনার ধর্মীয় অংশটুকু নিজে অনুসরণ করুন, কিন্তু উৎসব সবার। কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? একটি দেশ হবে সেই দেশ যেখানে আদিবাসী, যেখানে পাহাড়ের মানুষ, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাই এগিয়ে যাবে। কিন্তু এটি এমন নয় যে আমরা মুক্তিযুদ্ধকে আমাদের দলীয় বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করি এবং কোনো পক্ষ মুক্তিযুদ্ধকে অবমাননা করবে, অশ্রদ্ধা করবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যাবে না এবং গ্রহণযোগ্য না। কিন্তু এটি মৌলবাদী জঙ্গিবাদী দেশে পরিণত হতে পারবে না। প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলে নিরাপদে আছেন। আমি এই মুহূর্তে রয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হিলসাইড এলাকায়। তো আমার সঙ্গে আজকের অতিথি বিশিষ্ট সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা এবং আমি বলবো যে আমার এক সময়ের সহকর্মী। আমি সাংবাদিক হিসেবেই শামীমকে সবসময় জানি এবং অসাধারণ দক্ষ ঝরঝরে বাংলায় ঘটনার ক্রমবিন্যাস শামীম আলামিনের লেখায় আমি নিজে মুগ্ধ হয়ে খুব ঝরঝরে শুদ্ধ বাংলায়, পরিশীলিত বাংলায় শামীম আলামিন সবসময় লিখেছেন এবং এখনো আমি তার বিভিন্ন চলচ্চিত্র, যেটি কলকাতার বাংলাদেশ চলচ্চিত্র উৎসব সহ ভারতে যে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব হয়েছে তার বেশ কিছু চলচ্চিত্র সেখানে জায়গা পেয়েছে এবং এখনো বেশ কয়েকটি চলচ্চিত্র নিয়ে কাজ করছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শামীম আলামিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির এক অন্যতম ভয়েস, কণ্ঠস্বর। আমরা আজকে তার কাছ থেকে জেনে নেব ভারত বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, আগামীর বাংলাদেশ এবং এখানে বাংলাদেশি কমিউনিটি কিভাবে বেড়ে উঠছে, কিভাবে তাদের প্রভাব প্রতিপত্তি আজকে গত এক দশকে এখানে তারা প্রায় সকলেই সব দিক থেকেই খুবই ভালো আছেন। তো সেই সব বিষয়ে শামীম আলামিনের সঙ্গে কথা বলবো। আমার বিশ্বাস এই পুরো ভিডিও জুড়ে থাকবেন। শামীম, আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ সুব্রত আচারিয়া। বিশেষ করে আপনাকে অনেকদিন পর দেখে অনেক ভালো লাগছে। বিশেষ করে নিউ ইয়র্কের এই ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনে আমরা যে একটি পার্কে বসে কিছুটা সময় কাটাতে পারি। পার্কের নামটা একটু বলবেন? এটা হচ্ছে ক্যাপ্টেন তিলি পার্ক। এটা হচ্ছে মূলত এই এলাকাটি বাংলাদেশে অধ্যুষিত, কিন্তু অন্যান্য দেশেরও মানুষ এখানে থাকে এবং খুবই সুন্দর একটি নেইবারহুড। এটা হাই স্কুল, জ্যামাইকা হাই স্কুলের পাশেই জ্যামাইকা মুসলিম সেন্টার। আরেকটু হেঁটে গেলে হিলসাইড, এবং এই যে হিলসাইড অ্যাভিনিউর দুপাশে আপনি দেখবেন যে অনেক চমৎকার চমৎকার বাংলাদেশি এবং অন্যান্য সাউথ এশিয়ান দেশগুলোর যারা আমেরিকান বংশোদ্ভূত তাদের দোকান, ব্যবসা বাণিজ্য রয়েছে। খুবই চমৎকার একটা পার্ক, এলাকার পার্ক, কিন্তু খুব চমৎকার। আপনার কাছে কেমন লাগছে? আমার তো, আমি যা দেখি তাই আমার কাছে নতুন। আর এখানে প্রকৃতি আসলে এমনভাবে ঈশ্বর ঢেলে দিয়েছে। প্রকৃতি যেমন প্রকৃতি ওটাটাই তার সৃষ্টি, মানে সারা সবটাই তার সৃষ্টি, কিন্তু তারপরও হয় না যে এক মায়ের গর্ভে অনেকগুলো সন্তান থাকে, তাই না? তার মধ্যে ধরুন কোনো সন্তান একটু স্পেশাল হয়। ঠিক আমার মনে হচ্ছে যখনই আমি আমেরিকার মাটিতে পা রেখেছি তো তারপর থেকে মনে হলো যে প্রকৃতি যেমন এখানে আমরা বাকি সময় বলেছি, প্রকৃতি বাকি দেশগুলো যখন ঘুরেছি মনে হচ্ছে যে আমার মুন্সিগঞ্জটাকে প্রকৃতি উজাড় করে দিয়েছে, কখনো মনে হচ্ছে কলকাতা উজাড় করে দিয়েছে, কিন্তু এখানে সত্যিকার অর্থে, আক্ষরিক অর্থে মনে হচ্ছে প্রকৃতি সত্যিকার অর্থে নির্লিপ্তভাবে তাকে মানে তৈরি করেছে। হ্যাঁ, আমেরিকা অনেক সুন্দর একটি দেশ প্রাকৃতিকভাবে, এবং এখানকার মানুষও আমার কাছে মনে হয় খুবই অসাধারণ। এবং আমি আসলে মানুষ ভালোবাসি, তো মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, মানুষের সাথে মিশতে পছন্দ করি। দেখি যে আমেরিকার প্রতিটি স্টেট, এক একটি স্টেটের এক এক সৌন্দর্য। আপনি তো অনেকগুলো স্টেট দেখলেন, তো আমরা যেহেতু এখানে থাকি আমাদের কাছে এখন একরকম লাগে। আপনার কাছে কেমন লাগলো? দেখলেন তো বৈচিত্র্যময়। আমি কালকেও একটা আমি ভিডিও করার সময় রেকর্ড করলাম যে আমি যে কটা 4-5টা স্টেটের মতো দেখেছি, আমি আপনাকে আস্তে আস্তেও বলছিলাম যে আমার মনে হয়েছে যে 50টা স্টেটের মধ্যে আমার 4-5টা স্টেট ঘোরা হয়েছে। আমার প্রত্যেকটা স্টেটেরই আলাদা আলাদা বৈচিত্র্য মনে হয়েছে। তার মধ্যে প্রত্যেকটাকেই আপনি সুনির্দিষ্টভাবে যদি আপনি ইনার আইস দিয়ে দেখেন তাহলে আপনি এটাকে ভাগ করতে পারবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে
এতগুলো স্টেট, এত মানুষ, বিশেষ করে অভিবাসীর সংখ্যা প্রচুর, কিন্তু এই দেশটি একটা সুতোয় আবদ্ধ, সেটা হচ্ছে ডিসিপ্লিন। খুব চমৎকার অবজারভেশন আপনার। এখানে আসলে এই ডিসিপ্লিনটাই এই দেশটাকে অনেক দূর এগিয়ে এনেছে এবং মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ, মানবিকতা, মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, রেসপেক্ট, এই জিনিসগুলো আজকে আমেরিকাকে মহান করে তুলেছে। বাইরে থেকে মানে মানুষ কিরকম দেখে আমি জানি না, কিন্তু এই আমেরিকা আমার কাছে একটা মানবিক দেশের একটা চমৎকার এবং উজ্জ্বল একটা, এবং আমি এই দেশটাকে অনেক ভালোবাসি। এখানে থাকি এই কারণে না, এটাকে অনুভব করি বলে। মানে এই দেশের প্রতিটি প্রকৃতি থেকে শুরু করে সিস্টেম এবং মানুষ চমৎকারভাবে গড়ে ওঠা একটা দেশ, এবং আমি মনে করি যে এই দেশের অনেক কিছু থেকে আমাদের আরো কিছু শেখার আছে, প্রচুর শেখার আছে, অনেক কিছু। আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেখা এই দেশের একটি, আমার মনে হয় যে আপনি ট্রাফিক ব্যবস্থা, মানুষের সঙ্গে এই যে দেখা হলে সকালবেলা হোক আর রাতে হোক, রাস্তায় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সুন্দর একটা স্মাইলি ফেস দিয়ে গুড মর্নিং, গুড আফটারনুন, হাই, হ্যালো। এবং শুধু তাই নয়, আমি দেখেছি, আমি হয়তো একটা সেলফি তুলছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছি, রাস্তা দিয়ে একটা পথচারী আননোন সে এগিয়ে এসে বলছে, আপনার ছবিটা কি আমি তুলে দিতে পারি, বা তোমার তোমার কোনো সাহায্য লাগবে। এবং এদেশে আপনি হারিয়ে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এখানে সিস্টেমটাই এমন ভাবে ডেভেলপ করা যে সবাই তো হেল্পফুল বটে। তারপরে আপনি বিশেষ করে এখানে আমেরিকার যে রোড সিস্টেম, একদিকে তো মানুষ আপনাকে হেল্প করবে বলে বা আপনাকে ডিরেকশন দিয়ে, আরেকদিকে আমেরিকার রোড সিস্টেমটাই এমন, এখানে বলে যে আপনি হাইওয়ে থেকে যখন আপনি লোকাল যাবেন তখন এক্সিট নিতে হয়, এক্সিট। কিন্তু আপনি যে কোনো এক্সিট মিস করেন কোনো অসুবিধা নেই, আরেকটা এক্সিট আপনাকে ঠিকই গন্তব্যে নিয়ে ঘুরে। এটাই আসলে মানে শুধুমাত্র ডিসিপ্লিন তার মানুষের মনে নয়, আচার আচরণে নয়, পুরো সিস্টেমটাই একটা কি বলবো সুন্দর নিপুণ ভাবে সাজানো হয়েছে। আমার তাই জন্যই মনে হয় পৃথিবীর বিভিন্ন জনজাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে আসুক না কেন, তারা ওই একটি সুন্দর নিয়মের সুতো বেঁধে যান, এবং তারাও আসলে আমি মনে করি যে এই সুন্দর একটা নিয়মের মধ্যে সুন্দর একটা জীবন যাপন করেন। সেটাই। আপনি কলকাতায় থাকেন, আমি কলকাতা শহরকে অনেক ভালোবাসি এবং মিস করি। আপনি দেখুন, এক এক শহরের কিন্তু এক এক সৌন্দর্য। কলকাতায় আমার যতদূর মনে পড়ে, আমার 12 বার ওখানে যাওয়া হয়েছে, আমার যতদূর মনে পড়ে স্মৃতি আমাকে বলছি। আর ঢাকায় তো আমার বেড়ে ওঠা, জন্ম, সো ঢাকাও আমার খুবই প্রিয় একটি শহর। তা আমি ঢাকার, আপনি কলকাতার, আমরা দুই বাংলার মানুষ, আমাদের আত্মা এবং মেল বন্ধনটাও এক, এবং এসেও আমরা অনুভব করছি ঠিক অনেকটা একই রকম ভাবে। এই বিষয়ে আপনার কি মনে হয়, আমাদের ঢাকা এবং কলকাতা নিয়ে যদি আপনি একটু বলেন? ঢাকা কলকাতা সম্পর্কটা রাজনৈতিক, ভৌগোলিক, অর্থনৈতিক, কিন্তু দিন শেষে কিন্তু মানুষে একটা আলাদা সম্পর্ক। আমি সেই সামগ্রিকভাবে এই সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রথমত হচ্ছে যে এটাকে আলাদা করার কোনো কারণ নেই, সেটা হচ্ছে যে আমরা ঢাকা এবং কলকাতা 47, 71 এই একটা রাজনৈতিক একটা ব্যাপ্তি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রধান যেটা আমাদের নিজেদের মধ্যে সংযুক্ত করে সেটা হচ্ছে ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং আবহাওয়া। আমরা তো সত্যিকার অর্থে প্রকৃতির জীব, মানে প্রকৃতির সন্তান। তো আমাদের যেহেতু একটাই আবহাওয়া, আপনি কলকাতার আকাশে মেঘ হলে ঢাকার রাস্তায় বৃষ্টি হয়, খুব সুন্দর বললেন। হ্যাঁ, আবার ঢাকায় কোনো ঝড়ো হাওয়া হলে আমাদের শরীরে সেটা লাগে কোনো না কোনো ভাবেই। এই রৌদ্রোজ্জ্বল এই যে ঝলমলে আকাশ, এটা কলকাতা থেকেও যা দেখা যাচ্ছে 350 কিলোমিটার দূরে ঢাকা শহরেও তাই দেখা যাচ্ছে। কোনোভাবেই আমাদের আমি যেটা বলছিলাম যে ভৌগোলিকভাবে, প্রাকৃতিকভাবেও মানে কোনো রকম কোথাও আলাদা করার উপায় নেই। আরেকটা কথা বলি, 1947-এর দেশভাগ, সেই সময় প্রচুর সংখ্যক মানুষ এপার বাংলা থেকে, মানে আমি বলি কলকাতা থেকে ঢাকাতে গিয়েছেন। তাদের আমরা তো জানি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছে। আবার ঢাকার বা বাংলাদেশের প্রচুর সংখ্যক মানুষ আজকে, যদি আমি প্রথম সারির 10 জন সাহিত্যিকের কথা বলি বা রাজনীতিকের কথা বলি, তারা তো বাংলাদেশেরই মানুষ। আমাদের সব মিলে দুই বাংলায়, বাংলা ভাষা, সংস্কৃতি, জীবন চর্চা, সব মিলে আসলে একটা ইউনিক একটা ব্যাপার আছে। এবং আমি যেমন কলকাতায় যেতে ভালোবাসি, আপনি নিশ্চয়ই ঢাকায় যেতে ভালোবাসেন। অবশ্যই। আচ্ছা, আর আবার আরেকটা কথা হচ্ছে এই যে নারীর সম্পর্ক, রুট,
মানে কলকাতার আমি যেটা বললাম যে এই জিনিসটা না কোনোভাবেই অস্বীকার করার মতো নেই। বাবার জন্ম, আমার দাদুর জন্ম, আমাদের দেশের বাড়ি, গ্রামের বাড়ি যদি বলতে হয় তাহলে নিঃসন্দেহে সেটা বাংলাদেশ এবং নিঃসন্দেহে সেটা সাভার। তো এই জিনিস আমার মতো কলকাতায় বাসিন্দা, আমার তো বিশ্বাস 70 to 75% বাঙালি তাদের জাতিসত্তা বা যাদের নারীর টান হচ্ছে ওপার বাংলা। সুতরাং কিভাবে এটা ভাগ করার কোনো রাস্তা নাই, মানে কোনো ওয়ে নেই। আপনি তো পাখির মানে মানুষের মনকে আপনি কখনোই ভাগ করতে পারবেন না। আপনি কি পাখিকে পাসপোর্ট দিয়ে আটকাতে পারবেন? ঠিক একইভাবে মানুষের মন, মানুষের ফিলিং, অনুভূতি, এটা কি কখনো তো নিশ্চয়ই আটকানো যায় না। আজকে আমরা এই যে নিউ ইয়র্কের মাটিতে, নিউ ইয়র্কের একটি নেইবারহুডের চমৎকার পার্কে বসে দুজন কথা বলছি, আমরা আমাদের মধ্যে একটা স্মৃতিচারণ করছি। তা আমার তো চোখটা আসলে একটু এক যুগের চোখ, মানে এই নিউ ইয়র্কের ব্যাপারে বা এই আমেরিকার ব্যাপারে। আপনার চোখটা হয়তো বা মাসখানেকের চোখ, কিন্তু আমরা দেখলাম যে আমাদের অনুভূতির অনেক কিছুই কাছাকাছি, অনেকটা এক, আমাদের অনুভবের জায়গাগুলো এক। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি হঠাৎ করে দেখলে একরকম লাগে, অনেক দিন ধরে থাকলে একরকম লাগে। অনেক বিষয় আছে আমাদের আসলে পরিস্থিতির কারণে হোক, সময়ের কারণে দৃষ্টিভঙ্গি বদলায়। কিন্তু আমেরিকার ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে পজিটিভ, যেভাবে ভালো লাগা, যেভাবে ভালোবাসার একই রকম, বরং দিনে দিনে এই নিউ ইয়র্কের প্রতি যেন আমার ভালোবাসা আরও বাড়ছে। এই দেশটির প্রতি আমার শ্রদ্ধাবোধ, সম্মান, ভালোবাসা বাড়ছে। এটি কিন্তু একটা ইউনিক ব্যাপার এই দেশটির। আপনি কি মনে করেন? না, নিঃসন্দেহে, কারণ একটি দেশ সারা পৃথিবীর সামনে দৃষ্টান্ত সে তো একদিনে হয়নি, এটা বিশাল জার্নি, তাই না? তো সেই জার্নি এই যুক্তরাষ্ট্র সকলের কাছে, আমার কাছে, বা আপনি যখন এখানে আসেননি আপনার কাছে, যদিও আপনিও সাংবাদিকতার সুবাদে অনেকবার এসেছেন, আমি এই ভ্রমণকারী একজন পর্যটক হিসেবে এসেছি, আমার কাছেও তো স্বপ্নের দেশ হিসেবেই আমি এই দেশটিকে বেছে নিয়েছি। কারণ আপনি জানেন যে এই যুক্তরাষ্ট্রে আসার শুধুমাত্র ভিসা সংক্রান্ত বিষয় নয়, এটা এর সঙ্গে আর্থিক সঙ্গতিপূর্ণ বা সেই সচ্ছলতা থাকতে হবে। শুধুমাত্র তো একজন আপনি ভিসা পেলেন তারপরে আপনি আসতে পারেন, সেটা একটা বড় প্যাকেজ সব মিলিয়ে। কেন মানে আমরা এই ত্যাগ উপেক্ষা করে কেন আসি? সেটা হচ্ছে যে আমরা সবসময় এই মানুষের প্রবৃত্তি হচ্ছে স্বপ্নকে পাড়ি দেওয়ার। তো এইটা একটা স্বপ্নের দেশ, তো এটা যেহেতু সেই পাড়ি দেওয়ার যোগ্যতা যদি কারোর কাছে থাকে, আমার মনে হয় সেই যোগ্যতা সবাই চেখে দেখেন। আমিও চেখে দেখেছি এবং আমার কাছে ওইটা আপনার মতোই আমি ভীষণ ইতিবাচক। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সেটা আলাদা বিষয়, কারণ আমরা যখন আমাদের ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, কিংবা অন্য জায়গা থেকে দেখেন, তখন তাদের দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দৃষ্টিভঙ্গির হয়তো মিল আছে, হয়তো নেই। যাই হোক, আমরা এখন একটু রোদ উপভোগ করি। ওকে, অবশ্যই আমরা আমাদের কথা এখানে মানে বেশ ভালোই জমে উঠেছে আড্ডা। আচ্ছা শামীম, আপনি আমাকে অনেক প্রশ্ন করেছেন, আমি সুযোগ পাচ্ছি যখন একটা দুটো প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আপনি তো এই কমিউনিটির একটা অংশ, আপনি এক যুগ এখানে রয়েছেন। আপনি যখন এসেছিলেন তখন কেমন দেখেছেন এক যুগে প্রেক্ষাপটটা কতটা পাল্টেছে? আপনি যদি বাংলাদেশি কমিউনিটির কথা বলেন, মানে বাংলা ভাষার কমিউনিটি, তাহলে মূলত যেহেতু আমি আমার বাংলাদেশ থেকে আসা, সো বাংলাদেশি মানুষের সাথেই মানে আমেরিকার আমেরিকান, আমরা তো সবাই আমেরিকান, যারা তারা তো আসলে কোন দেশ থেকে কে এসেছেন সেটি তো আর ম্যাটার করে না, সবাই তো আমেরিকান। এরপরও তো আপনার এই আমেরিকা এত একটা চমৎকার দেশ, এখানে চাইলে আপনি আপনার নিজের দেশের পতাকা উড়াতে পারেন, নিশ্চিন্তে উড়াতে পারেন, আপনি আপনার অনুষ্ঠানগুলো করতে পারেন, আপনার জাতীয় দিবসগুলো পালন করতে পারেন। এই একটা অবাধ, একটা সুন্দর একটা ব্যবস্থাপনা, এরা আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। আমি কি একটু ইন্টারাপ্ট করবো আপনার সঙ্গে? মানে লোভ সম্বরণ করতে পারছি না। পতাকা নিয়ে যখন কথা বললেন, আমি যতটুকু জানি, আপনি একটু কনফার্ম করবেন, মানে যদি এটা ভার্চুয়ালি যায় তাহলে সেটা হচ্ছে অবশ্যই আমি যেটা জেনেছি যে আমাদের সব দেশগুলোতে জেনেছি না, আমরা জানি যেটা হচ্ছে যে রাতে পতাকা উত্তোলন করা যায় না, রাতে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পতাকা ডাউন করতে হয় এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে করতে হয়। একই সঙ্গে পতাকার সম্মান রক্ষার্থে পতাকা যাতে ছেঁড়া না হয়, পতাকা যাতে মানে অপব্যবহার না হয়, পতাকা দিয়ে শার্ট বা প্যান্ট বা জুতো এরকম যাতে না হয়। আমি যেটা জেনেছি যুক্তরাষ্ট্রে নাকি পতাকা সার্বক্ষণিক উত্তোলন করা হয়, মানে থাকে, এবং পতাকা দিয়ে অন্যান্য ইচ্ছে করলে ছেঁড়া পতাকাও টানিয়ে রাখা যায়।
বা পতাকা দিয়ে অন্যান্য প্যান্ট বা ইনার বা অনেক কিছু করা যায়, এটা কি ঠিক কিনা? পতাকার মর্যাদা নিশ্চয়ই, একটি দেশের পতাকার মর্যাদা অনেক মর্যাদা, কিন্তু মর্যাদাটা থাকে বুকের ভেতরে, হৃদয় অনুভবে। ফলে আমেরিকার মানুষ প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখবেন যে পতাকাকে অনেক রেসপেক্ট করে, সবাই করে, প্রত্যেকটি জাতিগোষ্ঠী তার পতাকাকে নিজেদের মতো করে মর্যাদা করে। আমি যেহেতু আমেরিকা প্রসঙ্গে বলছি, তো তারা মনে করে যে এই জীবন আচরণের অংশ হচ্ছে এই ফ্ল্যাগ। সুতরাং ফ্ল্যাগ দিয়ে আপনারা দেখবেন তারা একটা টি শার্ট বানিয়ে ফেলছে, ফ্ল্যাগ দিয়ে একটা হ্যাট বানিয়ে ফেলছে, কিংবা আরও অন্যান্য পোশাক সরঞ্জাম তারা তৈরি করে ফেলছে ফ্ল্যাগের মতো করে। এখানে কিন্তু তারা তেমন কিছু মনে করছে না ব্যাপারটা নিয়ে, এতে তাদের আইন লঙ্ঘন হচ্ছে ওইরকমও তারা ভাবছে না, বরং তারা প্রতিটি জীবন আচরণের সঙ্গে এইটাকে সম্পর্ক করে নিয়েছে। এবং আপনি দেখবেন স্কুলে, ব্যবসা প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে আমেরিকার ফ্ল্যাগ উঠছে, এবং কি সুন্দর সেই দৃশ্য, রাইট? এবং এটি একটা দারুণ ব্যাপার আর কি। এবং আমেরিকার ফ্ল্যাগ মানে এটা তাদের অন্যান্য দেশের মানুষের মতো আমেরিকার মানুষের কাছে একটা আলাদা অনুভূতির নাম। আর আপনি আমাকে প্রশ্ন করেছিলেন কমিউনিটি বাড়ছে। আমি যেহেতু বাংলাদেশি কমিউনিটির সাথে মিশি, সেটা একরকম। বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কমিউনিটিটা আছে তাদের সাথেও আমাদের গভীর একটা হৃদ্যতা। প্রায়ই আমরা দেখি যে পশ্চিমবঙ্গের যে বাংলা চলচ্চিত্র, সেগুলো এই নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে মুক্তি পাচ্ছে। আমরা সেগুলো দল বেঁধে দেখতে যাচ্ছি। ভালো সিনেমা আমরা বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদেরকে কলকাতায় অভিনয় করতে দেখছি, আবার কলকাতা থেকেও অনেককে আমরা বাংলাদেশে আসতে দেখছি। ফলে এই যে একটা মিথস্ক্রিয়া, সেটি কিন্তু আমরা এখানেও দেখেছি। এই যে অনুপম রয়, আমাদের কলকাতার একজন বিখ্যাত শিল্পী, কিছুদিন আগে কনসার্ট করতে এলেন। আমার তো মনে হয়েছে বাংলাদেশি কমিউনিটি তাকে যে সম্মান দেখিয়েছে এবং যেভাবে উপভোগ করেছে, ব্যক্তিগতভাবে আমিও তার একজন ফ্যান। তো এরকম ভাবে আমরা এই যে দেয়া এবং নেয়ার ব্যাপারটা এতটা আন্তরিক, সেটি কিন্তু হয়। তো কলকাতার কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি নিশ্চিতভাবে এগিয়েছে, এগিয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে বলুন, বিভিন্ন জায়গায় আমেরিকায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের বঙ্গ সম্মেলন যখন হয়, সেখানে বাংলাদেশের মানুষও গভীরভাবে মিলে মিশে একাকার হয়, আমন্ত্রিত থাকে, আমরা অংশগ্রহণ করি এবং অসাধারণ এক একটি আয়োজন তারা করেন। কলকাতার শিল্পীরা এলে বাংলাদেশের মানুষও সেখানে যান, অংশগ্রহণ করেন। এখানে পুজো আয়োজন হয়। আমার মনে হয় কলকাতার পরে সবচেয়ে জমজমাট দারুণ পুজো হয় নিউ ইয়র্ক এবং পার্শ্ববর্তী স্টেটগুলোতে। এত দারুণ পুজোর সেই উৎসবে আমরা দেখি কলকাতা থেকে অনেক শিল্পী অংশগ্রহণ করেন। কলকাতার মানুষও আয়োজন করেন, বাংলাদেশি মানুষও আয়োজন করেন। এমনকি বাংলাদেশি মানুষও যখন আয়োজন করেন, বাংলাদেশি শিল্পীদের সঙ্গে কিন্তু কলকাতার শিল্পীরাও থাকেন এবং আমরা প্রাণ ভরে উপভোগ করি। দেখুন, এটা একটা অসাম্প্রদায়িক দারুণ উৎসব। আমি শামীম আলামিন, আমার নামের শেষে আমিন, আমি মুসলমান, কিন্তু আমি এইখানে পুজোর অনুষ্ঠান উপস্থাপনা করছি। আমি প্রাণ ভরে সেই সব উৎসব উপভোগ করছি, কারণ আমাদের চিন্তা চেতনাটা হচ্ছে এটা একটা অসাম্প্রদায়িক চিন্তা চেতনা। আমরা মানুষকে ভালোবাসি, উৎসবকে ভালোবাসি। আপনি আপনার ধর্মীয় অংশটুকু নিজে অনুসরণ করুন, কিন্তু উৎসব সবার। আমরা চাই পৃথিবীর সকল ধর্মের, সকল মতের মানুষ তাদের ধর্মকে, তাদের মতবাদকে, যদি সেটা ধ্বংসাত্মক না হয়, যেটা যদি মানবতার জন্য যে অংশটুকু দায়ী, সেই অংশকে আমরা কোনোদিন সমর্থন করি না। বাট ধর্ম তারা তাদের মতো পালন করবে, কিন্তু উৎসব সবার। এই আমেরিকাতে আমরা দেখেছি যে পুজো উৎসব, এই আমেরিকায় ক্রিসমাসে এমন দৃশ্য পৃথিবীর মানুষ উপভোগ করতে আসে। এখানে অসাধারণ লাইটিং, ক্রিসমাস ট্রি রকফেলার সেন্টারে, এইখানে ঈদের নামাজ, এইখানে বুদ্ধিস্ট টেম্পল। আপনি আপস্টেটে গেলে দেখবেন এখানে মানুষের ধর্ম চর্চার অধিকার, মানুষের মতবাদকে চর্চার অধিকার, মানুষের মানে মানুষে যে ভ্রাতৃত্ব সম্প্রীতি, এটা দারুণ। এই জিনিসটা আমরাও উপভোগ করি। তো দুঃখের বিষয়, কখনো কখনো আমাদের কমিউনিটির একটা বিভাজন তৈরি হয়। ছোট ছোট সংগঠন করা নিয়ে বলেন, তারপরে ধরেন কোনো মতবাদ নিয়ে বলেন, কিংবা কোনো একটা পদবীর আকাঙ্ক্ষা, কিংবা আমি কোনো ক্ষেত্রে এটাকে লোভ বলবো, একটি সংগঠন ভেঙে 5টি সংগঠন হয়ে যাচ্ছে। এই যে প্রবাসী একটা অনৈক্য, এই অনৈক্যর অংশটুকু আমাদেরকে মারাত্মক ব্যথিত করে। এই অংশ যদি আমি বাদ দিই, এই অংশটা অবশ্য ব্যথিত হওয়ার মতো। হ্যাঁ, আমরা মনে করি যে শিক্ষায় বলুন, মূল ধারার আমেরিকার রাজনীতিতে বলুন, জ্ঞানে, বিজ্ঞানে, এই আমেরিকার বিনির্মাণে, ভালোবাসায় এই কমিউনিটি একটা অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। এমনকি আমেরিকার যে দারুণ আইন, এটি মেনে চলার ক্ষেত্রে দৃষ্টান্ত হচ্ছে বাংলা ভাষাভাষী কমিউনিটি। অন্যরাও করেন, সবার প্রতি আমার শ্রদ্ধা আছে। তো বাংলাদেশি আমেরিকান কিংবা পশ্চিমবঙ্গের বাঙালিরা তাদের এই যে আইন মেনে চলার যে প্রবণতা, পারিবারিক যে একটা মূল্যবোধ, এই আমেরিকাতেও তারা যেভাবে টিকিয়ে রেখে আমেরিকার সংস্কৃতির সাথে মিলে একটা
দারুণ একটি জায়গা তৈরি করেছেন। আমার দুঃখ সেই জায়গাতে যখন একটা অনৈক্য বিভেদ দলাদলি এটি হয়, আদারওয়াইজ আমেরিকায় বাঙালিরা ভালো করছে। 2024-এর পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা নতুন নতুন সংকট তৈরি হয়েছে। যদিও এই সংকটটা একেবারে মানে বলবো যে খুব যে আমাদের কাছে পরিচিত তা নয়, এটা ভেতরে ভেতরে ছিলই দুই দেশের মধ্যে, কিন্তু 2024-এর পর একটা প্রবল সংকট তৈরি হয়েছে, বিদ্বেষ, বৈরিতা, পায়ে পা লাগিয়ে ঝগড়া বিবাদ হচ্ছে। তো এইটাকে কিভাবে দেখছেন, মানে এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? আমি মনে করি যে ভারতের মানুষ সবসময় বাংলাদেশের বন্ধু। আমি ভারতে যেতে পছন্দ করি, ভারত আমার প্রিয় একটি দেশ, এবং একই সঙ্গে কলকাতা আমার একটা প্রিয় শহর, এবং যখনই আমি সুযোগ পাবো আমি ভারতে যাব, আমার ভালো লাগে। সো ভারতের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভারতবর্ষ। আমরাও ভারতবর্ষের অংশ ছিলাম এক সময়। তো সময় এবং ইতিহাস আমাদেরকে একটু মানে ভৌগোলিকভাবে আলাদা করেছে। নিঃসন্দেহে আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের যে স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো আমাদের অহংকার। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় আমি ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব যে তাদের 1 কোটি মানুষকে, শরণার্থীকে যেভাবে তারা আশ্রয় দিয়েছিলেন এবং একই সঙ্গে তারা যেভাবে আমাদের পাশে ছিলেন, এটি সহজ বিষয় না। একটা প্রতিবেশী হিসেবে অনেক দায়িত্ব পালন করতে হয়, কিন্তু এত বড় দায়িত্ব তারা আমাদের জন্য পালন করেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। মানুষে মানুষে ভালোবাসা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই বৈরিতার জায়গাগুলো তৈরি হয় কিছু প্রোপাগান্ডার কারণে, কিছু রাজনৈতিক অনৈক্যের কারণে, কিছু রাজনৈতিকভাবে মানে মানে একটা অশুভ প্রচারণার কারণে। এটা যেদিক থেকেই আসুক এটিকে আমি শুভ মনে করি না, এবং দিন শেষে মানুষেরই জয় হবে, এই জায়গাগুলো টিকবে। কিন্তু অনেকে মনে করেন যে ভারত আগ বাড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করেছে, এবং একই সঙ্গে এটাও অভিযোগ আছে, অনেকে বলেন এটা শুধু রাজনৈতিক অভিযোগ বলেই বলবো না, একটা মিডিয়ার পক্ষ থেকেও এক ধরনের, যে আমরা মিডিয়ার যে স্মেইল, মিডিয়ার বক্তব্য থেকেও আমরা দেখেছি যে বিশেষ করে ভারত যেহেতু 140 কোটি দেশ, তাদের গণতান্ত্রিক উৎসব ভোটিং ব্যবস্থার মধ্য দিয়ে দেশটি সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত, সেই দেশটি বিগত সরকারের সময়ে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ থাকা সত্ত্বেও ভারত বাংলাদেশের সরকারকে রেকগনাইজ করেছে। তাদের ভারতের বিরুদ্ধে এই অভিযোগটা বাংলাদেশের পক্ষ থেকেই খুব জোরালোভাবে উঠছে এই 2024-এর পর থেকে। সেটা কিভাবে দেখছেন? পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশগুলোর একটি, এবং সুন্দর গণতন্ত্র, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থাতেই তাদের সরকার পরিবর্তিত হয়, মানুষ গণতন্ত্রের চর্চা করে। পৃথিবীর সব প্রান্তেই গণতন্ত্র যেখানে আছে সেখানে মানুষের ভোটের অধিকার থাকতে হবে। যেখানেই মানুষের ভোটের অধিকার নাই সেখানেই মানে অসুন্দর জিনিসের সূত্রপাত। তো এত বড় বৃহৎ প্রতিবেশী পাশে থাকার পরেও আমাদের সম্পর্ক তো অনেক সুন্দরভাবে এগিয়ে চলছে। তা একটা বড় প্রতিবেশী থাকলে তার মানসিক, রাজনৈতিক কিংবা নানা ধরনের এক ধরনের প্রভাব, কালচারাল। আমরা তো ইন্ডিয়ান ফিল্ম ভালোবাসি। এখন খেলা, আমরা সচিন টেন্ডুলকার, বিরাট কোহলির অন্ধভক্ত, তাই না? এগুলো তো উপেক্ষা করা যায় না। এখন অনৈতিকভাবে, অন্যায্যভাবে একটি দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের অভিযোগ তো প্রমাণ সাপেক্ষ। সেগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আসলে, কারণ সেটি তো প্রমাণ আসতে হবে যে তারা কিভাবে প্রমাণ করে। একটি দেশে আপনি গণতন্ত্র আছে, সেখানে ভোটের অধিকার আছে কি নাই, এটা তাদের নিজস্ব এখতিয়ার। সেখানে তারা যদি সেটি চর্চা না করে, এখন পররাষ্ট্রনীতিতে ভারত সেটিকে কিভাবে বিশ্লেষণ করেছে, দেখেছে, সেটা তাদেরও একটা পররাষ্ট্রনীতির অংশ। সেই জায়গাতে আমি মনে হয় মন্তব্য করাটা আমার সমীচীন হবে না। শেষ প্রশ্ন করবো আপনাকে। আপনি অনেক বছর সাংবাদিকতা করছেন, বাংলাদেশের মেইন স্ট্রিম কাগজে করেছেন, এবং এই সাংবাদিকতার পাশাপাশি আপনি একজন নিজে নির্মাতা, নির্মাণ করেন চলচ্চিত্র, আপনি একজন সৃষ্টিশীল মানুষ। সব মিলিয়ে আমাদের বাংলাদেশকে আপনি কিরকম ভাবে দেখতে চাইছেন? কেমন বাংলাদেশ দেখতে চান আপনি? দেখুন, আমি আমার দেশকে অনেক ভালোবাসি। আমার বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি। আমার মাতৃভূমির প্রতিটি মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি না কেন, এটি আমি খুবই প্রত্যাশা করি। এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার থাকবে, তাদের মানবাধিকার থাকবে, তাদের ধর্ম চর্চার অধিকার থাকবে, তাদের ওইখানে কাউকে সংখ্যা লঘু এটা বলা হবে না। কেন বলা হবে না? কারণ প্রতিটি মানুষই সমান, এবং যে ধর্মেরই থাকুক তিনি তার সংখ্যায়, মানুষ হিসেবে সংখ্যায় কম হতে পারেন, কিন্তু তার অধিকার সমান। সুতরাং একটি দেশ হবে সেই দেশ যেখানে আদিবাসী, যেখানে পাহাড়ের মানুষ, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। কাউকে এটা নিয়ে আলাদা করে ভাবতে হবে না যে এই দেশে আমি কি ঠিকভাবে
মানে আমার চর্চা করতে পারবো, আমি কি নিরাপদভাবে থাকতে পারবো কিনা। এরকম একটি দেশ হচ্ছে একটা কল্পনার দেশ, কারণ যে পরিস্থিতি চলে বা চলছে সেই জায়গা থেকে কিন্তু এটি কল্পনার একটা দেশ। আমি সেই কল্পনার একটি দেশ চাই যে দেশে মানুষকে আলাদা করে ভাবতে হয় না যে আমি কি, কেন, কিভাবে থাকবো, আমি কি এখানে নিরাপদে থাকবো, আমার সংসার টিকবে কিনা, আমার উপরে আক্রমণ হবে কিনা, আমার ধর্মালয় ভেঙে ফেলা হবে কিনা, আমাকে ধর্ম অবমাননার অভিযোগে আমাকে হত্যা করা হবে কিনা, কিংবা আমি কোনো জায়গা থেকে কেউ কারো ধর্মে অবজ্ঞা করবেন, কেউ কারোর উপরে অনৈতিক আঘাত করবেন, সেটি যেমন চাই না। মানুষের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মানুষের ভোটের অধিকার, অবশ্যই 1971 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়টি থাকবে সবার উপরে। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাই এগিয়ে যাবে। কিন্তু এটি এমন নয় যে আমরা মুক্তিযুদ্ধকে আমাদের দলীয় বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব। এটি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের চেতনা, আমাদের আইডেন্টিটির কাজে। আমরা বাংলাদেশি, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া একটি দেশ, এবং কোনো পক্ষ মুক্তিযুদ্ধকে অবমাননা করবে, অশ্রদ্ধা করবে, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যাবে না এবং গ্রহণযোগ্য না। আরেকটি আকাঙ্ক্ষার কথা বলে আমি আপনার এই প্রশ্নের উত্তরটি শেষ করি, সেটি হচ্ছে অবশ্যই মানুষ ধর্ম চর্চা করবে, কিন্তু এটি মৌলবাদী জঙ্গিবাদী দেশে পরিণত হতে পারবে না। যে যে তার ধর্ম পালন করবে, যে যে ধর্মকে শ্রদ্ধার সাথে করবে, আমি সবার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু বাংলাদেশকে আমি চাই একটা অসাম্প্রদায়িক একটা দেশ। এখানে তার পোশাকের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা প্রতিটি মানুষের হাতে ছেড়ে দিতে হবে, কিছু চাপিয়ে দেওয়া যাবে না। জঙ্গিবাদ এবং মৌলবাদকে প্রচণ্ডভাবে আমরা ঘৃণা করি, এবং বাংলাদেশ এই জঙ্গিবাদ এবং মৌলবাদ দ্বারা আক্রান্ত হবে না, এটাই আমার প্রত্যাশা। আমি একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশকে নিয়ে আমরা অনেক গর্ব আগেও করেছি, ভবিষ্যতেও করব। বাংলাদেশ আমার দেশ, আমি তাকে ভালোবাসি। অনেক ধন্যবাদ। শামীম আল-আমিন বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। প্রায় এক যুগ সময় ধরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি এখন প্রবাসী বাংলাদেশি আমেরিকান। এখানেও তিনি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং নিজে স্বাধীন সৃষ্টিশীল বেশ কিছু চলচ্চিত্র নির্মাণও করেছেন, এবং ইতিমধ্যে সেটি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে আয়োজনে শামীম আল-আমিনের নির্মিত চলচ্চিত্র জায়গা পেয়েছে, এবং সেটা অবশ্যই শামীম আল-আমিনের সাংবাদিকতার বাইরে একটি নতুন স্বীকৃতি। এবং শামীম আল-আমিন আমাদের সঙ্গে এত সময় জুড়ে আমাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, তার জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করি। আমি কন্টেন্ট ডিজাইন করি, প্ল্যান করি মূলত এই দুই দেশের বাঙালিদেরকে সামনে রেখে। তাদের সুখ দুঃখ, জীবনগাথা, সংগ্রাম, উত্থান পতন, রাজনীতি, ভূগোল, খাদ্যাভ্যাস আমার যে ভিডিও তার অন্যতম বিষয়বস্তু। আমি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1 মাস সময় ধরে বিভিন্ন স্টেট ঘুরে বেরিয়েছি, আমাদের বাংলাদেশি যারা আমাদের ভাই বা বাংলাদেশি আমাদের বিভিন্ন পর্যায়ে তারা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবদান রাখছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তাদেরই একজন শামীম আল-আমিন। এবং আজকের যে আলোচনা, নিঃসন্দেহে আপনারা এই আলোচনা শুনেছেন, এবং এই আলোচনার কোন অংশ আপনাদের ভালো লেগেছে, কোন অংশের সঙ্গে আপনারা ভিন্নমত, সেটাও আপনারা মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। এবং এই অবশ্যই বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর শেষে কি আরেকটি কথা একটু যোগ? অবশ্যই। মধ্যযুগের একজন কবি বরুচণ্ডী দাস, তিনি বলেছিলেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে কথাখানি বলেছিলেন না, এটি আসলে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে যেখানে আমরা থাকি। মানুষের শক্তি, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি রেসপেক্ট, এটি আমাদের আসলে শুধুমাত্র মুখে নয়, কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে। আমরা বাঙালি বাংলা ভাষাকে যেমন ভালোবাসি, বিশ্ব মানবতাকেও ভালোবাসি, শ্রদ্ধা করি। এই আমেরিকায় থাকি, এই দেশটিকেও আমি বড় ভালোবাসি, শ্রদ্ধা করি। চমৎকার একটি মানবিক দেশ। এই দেশ থেকে যারা এই কথাগুলো শুনছিলেন, আপনাদের সবার প্রতি রইল অগাধ ভালোবাসা। ভালো থাকবেন আপনারা সবাই। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো দেশে, নতুন কোনো ব্যক্তির সঙ্গে বা নতুন কোনো জায়গায় দাঁড়িয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন। টাটা, নমস্কার।